বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। টাকা আদায়ের চেষ্টা কিন্তু করা হয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে পেন দিয়ে তারা লিখে দিতে না এটার নাম 1866 কলকাতা পুলিশ অ্যাক্ট। এই 1866 সালে যখন সাইকেল ছিল তখন মোটর ভেহিকেলও ছিল। এই আইনে বলা হয়েছিল রাস্তায় যদি কেউ ঘোড়াকে স্নান করায় তখন তাদের 50 টাকা জরিমানা করা হতো সেই আমলে 1866 সালে, তার পরবর্তীকালে। এবং এই আইনটা ভুলভাবে মানে বলা হতো যে এই আইনটা প্রয়োগ করে আমরা সাইকেলদের কাছ থেকে ফাইন দিচ্ছি, এরকম চিন্তা নেই। 22 সালের ছবি এই পার্ক স্ট্রিটের কাছে এখনো হয়তো এইরকম ঘটনা হতে পারে, আমি জানি না। গাড়িতে তোলা হচ্ছে সাইকেল, একটু আগেটায় আসি। সাইকেল তুলে দেওয়া হচ্ছে যাতে এদের কাছে টাকা আদায় করা যায়। এটার বিরুদ্ধে নানানভাবে আমরা কথা বলেছি। কলকাতা সাইকেল সমান নানান সময় র্যালি করেছে, ডেপুটেশন জমা দিয়েছে, পুলিশের থানায় যোগাযোগ করেছে। নানান সময় কাজগুলো কিন্তু চলতে থাকে, নানান সময় নানান রকম র্যালি। ওয়ার্ল্ড বাইসাইকেল ডে 2018 সালে প্রথম আমরা পালন করেছিলাম ভিক্টোরিয়ার সামনে। প্রচুর র্যালির মাধ্যমে আমরা এই কথাটা জারি রেখেছি এখনো। সেই 2009 থেকে শুরু করে এই কথাটাই কিন্তু বারবার বলা হচ্ছে। বাইপাস একটা র্যালির ছবি, এই আন্দোলনটা কিন্তু চলেছে, লোকটাকে দেখা যাচ্ছে প্রথম সারিতে। এই র্যালি কিন্তু আমরা পরবর্তীকালে আর অনুমতি পাইনি, মানে 2017, 18, 19 সাল অব্দি আমরা অনুমতিটাও পেতাম। তারা পরবর্তীকালে আমাদের লালবাজার থেকে না করে দেওয়া হলো, মানে র্যালি আপনারা করতে পারবেন না, আমরা এরকম ভাবে বড় র্যালি তারপর থেকে করতেও পারি। যাই হোক, একটা নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে যে এখন অনেকের মধ্যে একটা নতুন করে সাইকেল নিয়ে আগ্রহ বাড়ছে, সাইকেল নিয়ে কথাবার্তা চর্চা ইত্যাদি খুব বেড়েছে। নানান সময় প্ল্যানও তৈরি হচ্ছে। কলকাতা কর্পোরেশনের সাথে ব্রিটিশ কাউন্সিল মিলে প্ল্যান বানিয়েছে। নানান বেসরকারি সংস্থা কলকাতার জন্য নানান রকম প্ল্যান তৈরি করেছে। এবং আরেকটা যেটা কিছুই কি হয়নি সেটার ভিত্তিতে বলা যায়, 2016 সালের একটা রায়, সেখানে বলা হয়েছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বলেছিল যে কলকাতায় সাইকেল প্ল্যানের জন্য একটা অর্ডার, একটা রেকমেন্ডেশন জারি করেছিল তারা। সেইটা এগোতে থাকে কলকাতা এবং হাওড়াতে। সেটা 2016 সালের একটা রায়ে প্রকাশিত হয় তারপরে, এবং 2019 সালে সেটার জন্য একটা টেন্ডার টাকা হয়। এবং তারপরে কোভিডের সময়, মানে 2020-21 সালে কিন্তু এই কাজটা তৈরি করে বাইরের একটি সংস্থা করে। তারা কিন্তু এই সাইকেল প্ল্যানের কাজটা করেছিল। তারা যারা যুক্ত ছিলেন, যারা সার্ভে করেছিলেন, যারা সমীক্ষক ছিলেন, প্ল্যানার ছিলেন, তাদের সাথে আমাদের এই ডিটেলসে কথা হচ্ছে। এবং এটা কিন্তু মূল কথা যেটা, এটা কিন্তু খুব সুন্দর একটা কথা। সেই প্ল্যানের শুরুর দিকে বলা ছিল যে একটা সাইকেল বান্ধব শহর মানে প্রত্যেকটা মানুষ সেখানে সাইকেল চালাতে উৎসাহিত বোধ করবে। শহর জুড়ে একটা সাইকেল নেটওয়ার্ক থাকবে এবং নতুন মানুষ যারা সাইকেল কখনো চালাচ্ছেন তারাও উৎসাহিত বোধ করবেন নতুন করে সাইকেল বেছে। যে অবস্থাটা কিন্তু আমাদের সত্যি অ্যাচিভ করতে হবে। নানান সময় নানান খবর বেরিয়েছিল, কখনো পুলিশ সেটা বাধা দিয়েছে, কখনো আমরা মিডিয়া মারফত জানতে পেরেছি যে পুলিশের সেখানে আপত্তি আছে। এরকম ভাবে এগিয়েছে, কিন্তু পুরো সংস্কৃতি পাল্টে দিয়েছে। ওখানে ওই অঞ্চল এবং আশপাশের অঞ্চলে সকলে এখন সাইকেলের প্রতি আগ্রহী হয়ে গেছে। আমরা এই 5 বছর সময়ের মধ্যে আমরা 200 জনের বেশি জনকে সাইকেল শিখিয়েছি। 80 জন মতো তারা নিজেরা সাইকেল জোগাড় করে তারা রেগুলার চালায়। এবং এর মধ্যে 143 জন মহিলা যারা সাইকেল শিখেছেন তারা চালাচ্ছেন। এবং এই ফাইনের কথা বলা হলো, আমি নিজে গড়িয়াহাট রামদীপোর সামনে 2022 সালে 7ই ফেব্রুয়ারি আমাকে পুলিশ ধরেছিল। গড়িয়াহাট যে 4-5 জনকে ধরেছিল, তখন এই কথাটা বলা হয়েছিল যে আপনাদের এই একটা নো সাইক্লিং বোর্ড আছে, কেন এসেছে ইত্যাদি। তার মধ্যে একজন আমাকে বললেন, যাদের ধরেছিল তার মধ্যে একজন বললেন যে আমাকে বলছে মাসে 500 টাকা দিলে আপনাকে ছেড়ে দেবো, মানে এই কথাটা। আরেকটা কথা আমি বলে আমার বক্তব্য শেষ করছি। আজকে আসতে পারেনি। আমাদের এখানে অনেকে লাইভলিহুড সাইক্লিংয়ের সঙ্গে যুক্ত, যারা ডোমেস্টিক হেলথ, যারা গিগ ওয়ার্কার, ডেলিভারি কাজ করে, যারা সাইকেল শিখে তাদের অনেক উপকার হয়েছে। তো তাদের মধ্যে একজন, তাকে আমি রিকোয়েস্ট করেছিলাম শুনে আজকে এসো। সে এই লালবাজার ইসলামের ক্যাপিটাল 706917। আমি রেস করি না বা ওইভাবে আমি ঘুরে বেড়াই, আমার সাইকেল নিয়ে কোথাও নিয়ে ঘুরে বেড়াই। কোথাও মাঠে হয়তো আমি 1 ঘন্টা শুয়ে থাকলাম, আমি এভাবে ঘুরি।
ছিল সাইকেলের বেল, যে সাইকেলের রাস্তা ওটাই মানুষের হাঁটার রাস্তা, যে সাইকেলের বেলটা ছিল খুব আস্তে এবং টিং করে একটা হালকা আওয়াজ হলে কিন্তু সামনে মানুষ সঙ্গে সঙ্গে সরে যেত। অদ্ভুত সবার মধ্যে একটা দেখেছি আমি। এবং আমি আমাদের কলকাতায় যখন সাইকেল চালাই, প্রাণ হাতে নিয়ে আমরা সবাই জানি কীভাবে সাইকেল চালাই, কারণ কোনো বলার করে না। মনে হয় অনেকে হয়তো 5 লাখ টাকার সাইকেলও এখানে চালায়, কিন্তু সাইকেল মানেই একটা সাইড করে দেওয়ার একটা আমাদের মানসিকতা আছে, যেটা বোধহয় বদল হওয়া খুব দরকার। আমরা প্রায়োরিটাইজ করতে করতে বোধহয় সেটা চেঞ্জ করতে পারি। সুনীলদা 5 বছর ধরে যে আন্দোলন করছেন, আমি এটাকে আন্দোলনই বলি, যে সাইকেল যেভাবে শেখাচ্ছেন এতদিন ধরে এত মানুষকে, যেটা শ্রমিক সত্য শুরু করেছে, সেটা যত বেশি হবে তত বোধহয় আমাদের এই আন্দোলন আরও জোরালো হবে। এবং পরিবারকে আমি গেছি, আমার তো মনে হয় না আমরা সাইকেল শেখানো স্কুল একটা পরিবার মনে হয়, মানুষের সবাই এত এত ভালোবাসা, সবাই মিলে একটা পরিবারের মধ্যে থাকেন, আমি দেখেছি ওখানে। এবং আমি যখন আমার কোনো বন্ধু বান্ধবকে বলি যে কলকাতায় সাইকেল লেনের কথা, সবার একটি কথা, দূর কলকাতায় সাইকেল লেনের জায়গা কোথায়। কিন্তু যেটা স্বতন্ত্রটা বললেন যে গাড়ি পার্কিং যেটা আছে তার পুরো জায়গাটাও কিন্তু সাইকেল লেনের জন্য লাগে না, খানিকটা হলেই। এবং রাজনীতিতে যেমন আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং আছে, কার পার্কিং এর ব্যবস্থা আছে, কিছু জায়গায় সেটা করে দিলেই কিন্তু কার পার্কিংটা রাস্তা ফাঁকা হয়ে যায়। এবং কার পার্কিং মানে যখন টয়লেট হয়ে গেছে, কলকাতাটা ওর আরও নোংরা হচ্ছে। সেটা যদি সরিয়ে দিয়ে একটা সাইকেল লেন করা যায়, সেটা আমার প্রত্যেকের জন্য ভালো, সবাই ভালো, সবার জন্য। বিশ্ব সাইকেল দিবসে আজকে একটা কথা বলবো, যেটা আমি নিজেও বুঝেছি, বহু মানুষকে দেখেছি, সাইকেল কিন্তু ডিপ্রেশনের একটা ওষুধ। আপনাদের কারো কোনো বন্ধু কেউ যদি মনে হয় ডিপ্রেশনে আছে, তাকে শুধু একটা সাইকেল ধরিয়ে দিন। চারিদিকে এত মানুষকে সুইসাইড করতে দেখছি না, ভীষণ ভয় পাই। এত ছোট ছোট, আমি ছোট ব্যাপারই বলবো, যে বাবা মা এত বড় করেন, তাদের কথা ভুলে গিয়ে আমরা যখন চলে যাওয়ার সিদ্ধান্ত নিই, তো সেই মানুষগুলোকে একটু সাইকেলের নেশা ভরে দিন, দেখুন সবাই ভালো থাকবে। আমরা সবাই ভালো থাকি, আমাদের সাইকেলের আন্দোলন আরও জোরদার হোক, যাতে আমরা কলকাতা শহরে সাইকেল লেন পাই, নিজেদের মতো চালাতে পারি, এই আশা নিয়ে। থ্যাংক ইউ। একাই ঘুরেছেন, আরেকজন আমাদের আছেন তপনদা, তিনি প্রচুর সাইকেল নিয়ে ঘুরেছেন, চায়নায় গেছেন, চায়নার মতো এসে ঘুরেছেন। আমি যা তপনদাকে বলবো 2-4টে কথা, এখানে সবাইকে এখন বলছি, তপনদাকে না বলতে দিলে আপনাদেরই বিষয়। ধন্যবাদ। সাইকেল দিবসের শুভেচ্ছা সবাইকে। ভীষণ ভীষণ আজকের জন্য জরুরি এই কর্মসূচি, যেটা ইতিমধ্যে আলোচিত হচ্ছে। সাইকেল তো চিরকালই আমাদের দেশে ছিল, সবাই নিজের মতো করে চালিয়েছে, কিন্তু শহর যত আধুনিক হচ্ছে তত বিধি নিষেধের বেড়া বাড়ছে। সাইকেলে পৃথিবীর বিভিন্ন দেশ পরিক্রমা করছি, 34 কাজ করছে। 100 জন নসিবপুরে এলেন, 200 জন বোরমে গেলেন, 300 জন গ্যাংটকে গেলেন। আমরা লাইভ করব সেখান থেকে, যাতে পৃথিবী বুঝতে পারে ভারতের মানুষেরা কিছু করে দেখাচ্ছে। চিফ মিনিস্টার কতটা পারবেন, প্রাইম মিনিস্টার কতটা পারবেন আমার জানা নেই, কিন্তু যারা ভালোবেসে সাইকেল নিয়ে হেঁটে পাহাড়ে পর্বতে গাছ লাগাতে ব্লাড থ্যালাসেমিয়া মুভমেন্ট করছেন, তারা আমার কাছে গ্রেট, পিএম বা সিএম এর থেকে। তাই রঘুদাকে ধন্যবাদ, তপনদাকে ধন্যবাদ, যিনি বললেন আমি চায়না গেছিলাম, দাদা বললেন আমি ফাইন দিয়েছি। দিস আর অল পেটি জিনিস, এইগুলোকে ওভারকাম করা যাবে। আমাদের তাদের থেকে বড় হতে হবে। তাই আমি আপনাদের দিকে তাকিয়ে আছি যে আপনারা আমাদের পথ দেখাবেন। আমি মনে করি পটেশদা আমার কাছে লিডার, রঘুদা আমার কাছে লিডার, আমার বাদিকে যারা বসে আছেন তারা লিডার। এবং এই বাইসাইকেল সমাজ থেকে একটা নতুন পৃথিবীর গঠন হবে, যেখানে ডেনমার্ক হাইলাইটেড হবে না। দাদা যে প্রথম বক্তব্য রাখলেন, ওনার বক্তব্য অনুযায়ী আমরা রাস্তা তৈরি করবো গ্রামে গঞ্জে, যেগুলো লেখা থাকবে দিস ওয়াজ ডান বাই সাইক্লিস্ট অফ ইন্ডিয়া। ধন্যবাদ আমাকে শোনার জন্য। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি, মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর।
বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণে যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয়, সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের যে ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে।